হ্যালো এভরিওয়ান, অদ্ভুত মায়ের সম্পর্ক গল্পের পার্ট 12। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। বাড়ির সবাই যে এসেছে এটা জীবন জানে না। প্রিয়াকে কানাডা পৌঁছানোর পর ইয়াশ ফোন করলে প্রিয়া সব ব্যবস্থা করে নেয়। সারপ্রাইজ! হঠাৎ একসাথে সবার চিৎকারে ধড়পড়িয়ে উঠে বসে জীবন। তার পাশে ঘুমিয়ে থাকা লিওরা ভয় পেয়ে চোখ মেলে তাকিয়ে আবার জীবনের গায়ে গিয়ে লেগে থাকে। ঘুমের ঘোর কাটতেই সামনে তাকিয়ে জীবন কয়েক সেকেন্ডে একদম স্থির হয়ে বসে থাকে। রুমের দরজার সামনে দাঁড়িয়ে বজলু তালুকদার, মিষ্টি তালুকদার, সৃষ্টি তালুকদার, বিফান তালুকদার, জায়ান, ইয়াশ, মাহা, টুর, সারভান সবাই। জীবন বুড়ো কুঁচকে থাকে, বোঝার চেষ্টা করে সে যা দেখছে সত্যি কিনা। বুঝতে পারে সত্যি এসেছে, তাই বিছানা থেকে উঠে নেমে দাঁড়ালো। তোমরা এখানে? ইয়াশ দুই হাত বুকের সামনে ভাঁজ করে দাঁড়িয়ে বলল, কেন, কানাডা তোর একা নাকি? জায়ান হেসে বলে, আর লিওরাকে নিয়ে পালিয়ে এসে ভাবছিস কেউ জানতে পারবে না? জীবন এবার পাশে দাঁড়িয়ে থাকা প্রিয়ার দিকে তাকালো। প্রিয়া শুকনো ঢোক গিলে মাটির দিকে তাকিয়ে রইল। এখন আর বাঁচার উপায় নেই। জীবন চোখ ছোট ছোট করে বলল, প্রিয়া? প্রিয়া তাড়াতাড়ি বলে ওঠে, স্যার আমি কিছু বলিনি, আমি জানতাম না স্যাররা যে এখানে আসছেন। ইয়াশ স্যার ফোন দিছিল, তারপর আর কিছু বলতে পারে না। ওর আগেই বজলু তালুকদার দ্রুত বিছানার দিকে এগিয়ে যান। লিওরা তাকে দেখেই দুহাত সামনে বাড়িয়ে আধো আধো গলায় বলে ওঠে, দা ভাই। এক নিমিষেই বজলু তালুকদারের মুখ নরম হয়ে যায়। তিনি কোলে তুলে নেন লিওরাকে। আমার দাদু ভাই, আমাকে ফেলে চলে আসছো কেন? লিওরা ছোট হাতে তার গাল ধরে বলে, না আমি আইছি। তার কথায় রুম ভর্তি সবাই হেসে ওঠে। মিষ্টি তালুকদার হেসে বলেন, বাবা আর নাতনির মিলন মেলা শেষ হলে আমরা একটু বসবো। বিফান তালুকদার সোফায় বসে বলে ওঠেন, আগে জিজ্ঞেস কর ওই ছেলে আমাদের না জানিয়ে বাচ্চাকে নিয়ে কানাডা কেন এসেছে? সৃষ্টি তালুকদার ছেলের দিকে তাকিয়ে শান্ত গলায় বললেন, জীবন একবার বলবি কি এত জরুরি কি ছিল? জীবন কয়েক সেকেন্ড চুপ করে থাকে, তারপর ধীরে বলে, খুব বড় একটা ডিল ছিল, আসা জরুরি ছিল। রাতে লিওরা কারো কাছে থাকতে চায় না, তাই সঙ্গে আনতে হয়েছে। সবাই চুপ হয়ে শুনছে। জীবন আবার বলে, ভাবছিলাম 2 দিনের মধ্যে ফিরে যাব। মিষ্টি তালুকদার এবার একটু নরম গলায় বলেন, সেটা বুঝলাম, কিন্তু কাউকে না বলে? জীবন হালকা এসে বলল, বললে কি লিওরাকে নিয়ে আসতে দিতেন? এই কথাই কেউ আর উত্তর দিতে পারে না, কারণ উত্তরটা সবারই জানা। না, কেউ দিত না। ইয়াশ পাশে দাঁড়িয়ে বলে, বাবা তো বাড়িতে লিওরাকে না দেখে ছোটখাটো একটা ঝড় তুলে ফেলছিল। জায়ান হেসে বলল, ছোটখাটো না, পুরো সাইক্লোন। বজলু তালুকদার কড়া চোখে তাকান, বেশি কথা বলিস না। আবারও সবাই হেসে ওঠে। এদিকে লিওরা বজলু তালুকদারের কাঁধে মাথা রেখে আধো ঘুমে বলল, দাবাই ফাই খাইছি। মাহা কাছে এসে বলে, কি খেয়েছো বিড়ালি? লিওরা আঙ্গুল তুলে বলে, ফাই, আলু ফাই। প্রিয়া হেসে বলল, ফ্রেঞ্চ ফ্রাই খেয়েছে। টুর বলে ওঠে, বাহ, আমাদের ছাড়া ফ্রাই পার্টি হয়ে গেছে। জীবন এবার সোফায় হেলান দিয়ে বসে পড়ল। মিটিং, ফ্লাইট, ক্লান্তি সব মিলিয়ে শরীর ভীষণ অবসন্ন, কিন্তু নিজের মানুষগুলোকে সামনে দেখে অদ্ভুত একটা শান্তি লাগছে। হোটেলের রুমটা হঠাৎ করেই যেন কানাডায় থেকে তালুকদার বাড়ির ড্রয়িং রুম হয়ে গেছে। আর ঠিক তখনই জীবনের ফোনে কল আসে। স্ক্রিনে ভেসে ওঠে, মিস্টার অ্যান্ডারসন কলিং। জীবন ফোনের দিকে তাকিয়ে কয়েক সেকেন্ড চুপ করে থাকে, তারপর কলটা রিসিভ করে ব্যালকনির দিকে হাঁটতে থাকে। ফোনটা হাতে নিয়ে জীবন ব্যালকনিতে চলে আসে। রাতের টর্নেডো শহর আলোয় ঝলমল করছে। নিচে গাড়ির আলো, দূরে উঁচু উঁচু বিল্ডিং, ঠান্ডা বাতাস গায়ে লাগছে, কিন্তু তার মনটা এখনো রুমের ভেতরে পড়ে আছে। কল রিসিভ করে এই পাশ থেকে ভেসে আসে, মিস্টার জীবন, আই হোপ ডিড নট ডিস্টার্ব ইউ। জীবন শান্ত গলায় বলল, নো, ইটস ওকে, টেল মি। ওপাশ থেকে আগামীকালের মিটিংয়ের কিছু ফাইনাল কাগজপত্র আর
টাইমিং নিয়ে কথা হয়। প্রায় 10 মিনিট পর ফোন দেখে জিওয়ান একটা দীর্ঘশ্বাস ফেলল। আগামীকালের মিটিংটা তার জন্য খুব গুরুত্বপূর্ণ। এজন্য এখানে এসে সেটা নিয়ে মিটিং করতে হয়েছে। একটুও বিশ্রাম নেওয়ার সময় হয়নি। মাসের পর মাস পরিশ্রম, অনেক রাত না ঘুমিয়ে কাজ, সবকিছুর ফল এই একটা ডিলের ওপর অনেকটা নির্ভর করছে। ফোনটা পকেটে রেখে ভেতরে ঢুকতেই রুমের দৃশ্য দেখে তার ঠোঁটের কোণে অজান্তেই হাসি চলে আসে। বড় সোফায় বজলুত লোকদার বসে আছেন, কোলে লিওরা। লিওরা তার দাড়ি ধরে টানছে আর আধো আধো গলায় কিছু বলছে। দা ভাই, কানো। বজলুত লোকদার হেসে বললেন, এটা দাড়ি দাদু ভাই। লিওরা ছোট মুখে গোল করে বলে, তানি। পাশ থেকে তুর বলে ওঠে, দাড়ি না, দাড়ি। মাহা হেসে কাত হয়ে পড়ে। বিফান তালুকদার বলে, আরেকটু বড় হোক, তখন সব বলতে পারবে শুদ্ধভাবে। প্রিয়া একপাশে দাঁড়িয়ে সবার জন্য কফি আর হালকা খাবার সাজিয়ে রাখছে। মিষ্টি তালুকদার তার দিকে তাকিয়ে বলেন, প্রিয়া তুমি বসো মা, এতক্ষণ ধরে একা একা কাজ করছো। প্রিয়া হেসে বলে, না ম্যাম, আমি ঠিক আছি। সৃষ্টি তালুকদার বলেন, তুমি না থাকলে আজ আমাদের এত কিছুর ব্যবস্থা হতো না। জীবনকে ফোন দিয়ে তো পাওয়াই যাচ্ছিল না। তুর বলে, ভাগ্য ভালো প্রিয়া আপু, তোমার নাম্বার ইয়াশ ভাইয়ের ফোনে সেভ ছিল। প্রিয়া একটু অপ্রস্তুত হয়ে যায়। আমি কিছুই করিনি ম্যাম, ইয়াশ স্যার বলছিল তাই। আর তাছাড়া এটা আমার দায়িত্ব আপনাদের খেয়াল রাখা। ইয়াশ সঙ্গে সঙ্গে বলে, আরে সবই তো তুমি করছো, না হলে আমরা এখানে এসে দাঁড়িয়ে থাকতাম। জান পাশে বসে হেসে বলে, সত্যি আমাদের উদ্ধারকর্তা প্রিয়া আপু। সবাই হেসে ওঠে। জিয়ন চুপচাপ এসে সোফার পাশে দাঁড়াতে লিওরা তাকে দেখে দুহাত বাড়িয়ে দেয়। শুটার মেড। বজলুত লোকদের সঙ্গে সঙ্গে মুখ গম্ভীর করে বলেন, না এখন যাবে না, আজ দাদু ভাইয়ের কাছে থাকবে। লিওরা একবার জিয়নের দিকে একবার বজলু তালুকদারের দিকে তাকায়। তারপর হঠাৎ দুহাত বাড়িয়ে বলে, দুজন। তারপর হঠাৎ দুহাত বাড়িয়ে বলে, দুইজন। কথাটা শুনে সবাই থমকে যায়। তারপর মুহূর্তে হেসে ওঠে পুরো রুম। মিষ্টি তালুকদার হাসতে হাসতে বলেন, বাহ, সমাধান তো লিওরাই করে দিল। জিওয়ান এগিয়ে এসে লিওরার মাথায় হাত বুলিয়ে দেয়। এদিকে ইয়াশ ঘড়ির দিকে তাকিয়ে বলে, রাত অনেক হয়েছে, কাল ভাইয়ার মিটিং আছে, সবাই একটু রেস্ট নেই। সৃষ্টি তালুকদার মাথা নাড়েন, হ্যাঁ ঠিক বলছো। বিফান তালুকদার উঠে দাঁড়ান, কাল সকালের নাস্তা সবাই একসাথে করব। তোর সঙ্গে সঙ্গে বলে ওঠে, আর আমি কানাডা ঘুরতে যাব। মাহা বলে, আমিও। জান মুচকি হেসে বলে, আগে ঘুমা, তারপর ঘোরা যাবে। এক এক করে সবাই নিজ নিজ রুমে চলে যায়। শেষে রুমে থাকে জিওয়ান, লিওরা আর বজলুত লোকদার। বজলুত লোকদার ঘুমন্ত লিওরার কপালে চুমু খেয়ে ধীরে ধীরে তাকে বিছানায় শুইয়ে দেন। তারপর জিওয়ানের দিকে তাকিয়ে থাকে। জিওয়ানও চুপ করে থাকে। বজলু তালুকদার নীরবতা ভেঙে বলে, সব দায়িত্ব একা নিতে হয় না। জিওয়ান বাবার দিকে তাকায়। বজলু তালুকদার হালকা হেসে তার কাঁধে হাত রাখেন, আমরা আছি। একটু বলেই তিনি দরজার দিকে হাঁটেন। থাকবে না বাবা তোমার দাদা ভাইয়ের সাথে? পিছন ফিরে ছেলের দিকে তাকায়। ছেলে তার দিকে তাকিয়ে আছে। ছেলের মনোভাব বোঝার চেষ্টা করেন। তার ছেলেটা তার মতো হয়েছে, অনুভূতি প্রকাশ করতে পারে না। না, দাদু ঘুমিয়ে পড়ছে, তুমিও ঘুমিয়ে পড়ো। আমার কিছু কাজ আছে, তোমার সমস্যা হবে, তাই আজ না হয় থাক, বলে বেরিয়ে যায়। দরজা বন্ধ হয়ে গেলে জিওয়ান ফিরে তাকায়। লিওরা শান্ত হয়ে ঘুমাচ্ছে। জিওয়ান ধীরে গিয়ে বিছানার পাশে বসে। ছোট্ট হাতটা নিজের হাতে নেয়। চোখ চলে যায় জানালার বাইরে। আগামীকাল তার বড় মিটিং। কিন্তু আজ অনেক দিন পর তার মনটা অদ্ভুত শান্ত। এই তুই আমাকে ইগনোর করছিস কেন? অনেক সাহস হয়ে গেছে মনে হচ্ছে। আমি শান্ত আছি দেখে ভালো লাগছে না। সারপান তুরকে দেয়ালের সাথে চেপে ধরে রেখে বলে ওঠে, কি করছেন ভাইয়া, ছাড়ুন আমাকে, মাহা চলে আসবে। কোমর থেকে সারফানের হাত সরাতে সরাতে বলে ওঠে, তোর মতো বলদ নাকি মাহা, ও জানে কখন আসতে হয় আর কখন আসতে নেই। তুর ছাড়ুন প্লিজ, আমার কেমন লাগছে। সারপান ভুরু নাচিয়ে বলে, কেমন লাগছে? সামথিং সামথিং। তুর, না, নাথিং নাথিং।
হচ্ছে, ছাড়ুন আমাকে, শাস্তি না দিয়েই ছেড়ে দেব? বুড়ো কুচকে, কিসের শাস্তি? আমি কি করেছি? জানিস না কি করেছিস? দুদিকে মাথা নাড়ে তোর। সারফান, আগে বরং শাস্তিটা দিয়ে নি, তারপর না হয় বলছি। নেশালো চোখে তোর আর কিছু বলার আগেই সারফান হঠাৎ আরো একটু ঝুঁকে আসে। তুরের বুকের ভেতর ধক করে ওঠে। সে স্থির হয়ে যায়, অবাক, লজ্জা আর অজানা এক অনুভূতিতে। তো এভরিওয়ান, নেক্সট পার্ট দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমাদের সাথে থাকুন। আর যদি কেউ নিজেদের লেখা গল্প দিতে চান এবং নিজেদের ভয়েস দিয়ে গল্প দিতে চান, তাহলে ডিসক্রিপশনে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। দয়া করে মেসেজ দিবেন, কেউ কল করবেন না। ধন্যবাদ।